সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির বিশেষ আলোচনা দুর্নীতিকে না অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মানসুরুল হক। দর্শক, গত দেড় দশকে প্রত্যক্ষ ও পরোক্ষ কর সহ নানান খাত থেকে সরকারের রাজস্ব আয় বহুগুণ বেড়েছে, কিন্তু ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে না পারায় এবং প্রতিটি খাতে ছড়িয়ে পড়া দুর্নীতির কারণে রাষ্ট্রীয় ব্যয়ের বড় অংশই অপচয় হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন কোনো খাত নেই যেখানে দুর্নীতি নামক ক্যান্সার বাসা বাঁধেনি। লাগামহীন দুর্নীতির কারণে দেশের উন্নয়ন প্রকল্পের ব্যয় অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। শুধু তাই নয়, পদায়ন পদোন্নতির ক্ষেত্রে যেমন দলবাজি, স্বজনপ্রীতি, দুর্নীতি ব্যাপকভাবে কাজ করেছে, তেমনি বিচার প্রাপ্তি, শিক্ষা, চাকরি, ব্যবসা বাণিজ্য সহ প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সর্বগ্রাসী এই দুর্নীতির কারণে সমাজে বৈষম্য দিন দিন প্রকট থেকে প্রকটতর হচ্ছে। সম্প্রতি এই দুর্নীতি, অনিয়ম এবং বৈষম্যের বিরুদ্ধে দেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে। দেশে তৈরি হয়েছে নতুন এক বাস্তবতা, যাত্রা শুরু হয়েছে নতুন এক বাংলাদেশের। আর এই নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আজ আমাদের আলোচনার বিষয় দুর্নীতির ক্যান্সার নির্মূলে করণীয় কী। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট মঞ্জিল মুর্শেদ এবং সাবেক অতিরিক্ত সচিব আ.ক.ম সাইফুল ইসলাম চৌধুরী। যাচ্ছি মূল আলোচনায়। অ্যাডভোকেট মঞ্জিল মুর্শেদ, সমাজের প্রতিটি খাতে দুর্নীতি ছড়িয়ে পড়েছে, এর কারণটা কি? এর অভিঘাত বা প্রভাব কি অ্যাকচুয়ালি? ধন্যবাদ আপনাকে এবং আমার যে আলোচক আছে ওনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, হেডলাইনে কিন্তু আপনি বলেছেন যে দুর্নীতির ক্যান্সার, এবং আর একটা শব্দ ইউজ করেছেন, সেটা হলো দুর্নীতিকে না বলা। এবং প্রেক্ষাপট কিন্তু আপনার আলোচনায় কিন্তু আপনি বলেছেন, আর এগুলো আসলে বলার দরকারও হয় না। এদেশের প্রতিটা মানুষই জানে যে আমরা দুর্নীতিতে এমনভাবে আক্রান্ত হয়েছি, সেটা হলো শরীরে যদি আপনার রোগ শোকের কথা বলা হয়, সেখানে ক্যান্সারকে বলা হয় একটা মরণঘাতী ব্যাধি। অর্থাৎ ক্যান্সার হয়েছে মানে এর চেয়ে বড় রোগ আর নাই, এটি বলা হয় শারীরিকভাবে যদি কেউ অসুস্থ হয়। তো সমাজের ক্ষেত্রেও এর চেয়ে বড় আর কোনো ব্যাধি নাই যেটা দিয়ে আমরা বলতে পারি যেটা ক্যান্সারের সমান, এই দুর্নীতি। এবং এই দুর্নীতিটা আপনার আজকে না, আপনার আন্তর্জাতিক যে দিবস আছে বা আমাদের দুদক যখন বিভিন্ন দিবসগুলো পালন করে, সব জায়গায় কিন্তু দুর্নীতিকে না বলা এই স্লোগানটা কিন্তু আগে থেকে চলে এসছে। কিন্তু স্লোগানের জায়গায় থাকছে। আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যে দুর্নীতি দমনের জন্য একটা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে, সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। তবে হ্যাঁ, প্রচেষ্টা ছিল, প্রচেষ্টা থাকা অন্য কথা। সবচেয়ে বড় সমস্যা হলো যে আমি যেটা সবসময় বলে আসছি, আরও 5 বছর আগে থেকেও আমি বলছি এটা, যে বাংলাদেশ হলো দুর্নীতির উর্বর জায়গা। তৎকালীন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বলতেন দুর্নীতির জিরো টলারেন্স, কিন্তু আমরা কিন্তু কর্মকাণ্ডে কিন্তু জিরো টলারেন্সটা দেখি নাই। কারণ ওনার যে পিয়ন, সেই তো 400 কোটি টাকার মালিক হয়ে গেল, কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা বা তার বিগিনিং থেকে তাকে নিয়ন্ত্রণ করা, এটা কিন্তু আমরা দেখি নাই। এবং তারপরে অন্য অভিযোগ তো বিভিন্ন রকম অভিযোগ তো ছিল, হাজারো অভিযোগ, যে আসলে প্রকৃত রাজনীতিবিদ যেটা স্বাধীনতার পরে আমরা দেখেছি, সেই রাজনীতি কিন্তু আর নাই। ইভেন কি আপনি আওয়ামী লীগের কথাও যদি বলেন, স্বাধীনতার পরে যে আওয়ামী লীগ ছিল, এই গত টার্মের আওয়ামী লীগ কিন্তু সেই আওয়ামী লীগ না। কারণ এখানে আপনার দুর্নীতি, স্বেচ্ছাচারিতা সব কিছু এমনভাবে ছিল যে আলটিমেটলি দেখেন সমস্ত মানুষ কিন্তু তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো এবং তাদেরকে দেশ ত্যাগ করতে হলো এবং সবাইকে এখন পালিয়ে থাকতে হচ্ছে। তো এই যে সিনারিও আছে, এই সিনারিওটা থেকে মানুষের একটু উপলব্ধি করা দরকার, বা ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের একটা শিক্ষা নেওয়া দরকার যে দুর্নীতিকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে রাষ্ট্রের পরিণতি এইটাই হবে। জি জি, জনাব সাইফুল ইসলাম চৌধুরী, প্রশাসনের দুর্নীতি নিয়ন্ত্রণে কি ধরনের প্রচলিত ব্যবস্থা রয়েছে এই দেশে? ধন্যবাদ মঞ্জিল মুর্শেদ সাহেবকেও, তিনি সুন্দরভাবে বলেছেন। আমাদের যেমন ধরেন প্রশাসনে দুর্নীতি রোধ করবার জন্য সেই প্রাচীনকাল থেকে অনেক আইন কানুন আছে। যত রকম আইন কানুন যাই থাক না কেন, আসলে আমরা দুর্নীতিটাকে আমরা চর্চা করি, এটা প্রত্যেকটাইতে। দুর্নীতি যেমন ধরেন প্রশাসনে যেটা বলা আছে যে দুর্নীতি দমন আইনে, যে কেউ যদি কোনো সরকারি কর্মচারী দুর্নীতি করে, আপনি তার বিরুদ্ধে মামলা করতে হলে আপনার সরকার প্রধানের অনুমোদন লাগবে। ধরেন যে সরকারের যারা চাকরি করছে, আমলাতন্ত্রে যারা আছেন, তারা কিন্তু যে দুর্নীতিগুলো করেন, এই দুর্নীতিগুলো ধাপে ধাপে এগোতে এগোতে
শীর্ষ পর্যায় পর্যন্ত পৌঁছায়, কারণ সরকারের অনুমোদন ছাড়া কেউ দুর্নীতি ওভাবে করতে পারে না, যেটা বড় আকারের দুর্নীতি। আমি এরপর যদি সুযোগ পাই ছোট ছোট দুর্নীতির কথাও বলবো। তো বড় দুর্নীতিগুলো সরকারের অনুমোদন ছাড়া হয় না। এরপর আবার বললেন সরকার প্রধানের অনুমোদন ছাড়া তাকে গ্রেপ্তার করা যাবে না। তার মানে তিনি জানতেছেন যে আমি স্বাধীন, আমাকে গ্রেপ্তার করতে পারবে না যদি আশীর্বাদ পুষ্ট আমি হই। তো তাহলে এটা একটা বড় প্রতিবন্ধকতা, এটা দূর করেন, ঠিক হয়ে যাবে। জি, জনাব সাইফুল ইসলাম চৌধুরী, আসছি আবার আপনার কাছে। অ্যাডভোকেট মঞ্জিল মুর্শেদ, এই যে পারিবারিক মূল্যবোধ এবং এই পারিবারিক মূল্যবোধ সেই পরিবার থেকে কিন্তু নৈতিকতার বিষয়টা শেখানো হচ্ছে এবং এর প্রভাব সারা জীবনে প্রত্যেকটা সেক্টরে সে প্রভাব ফেলছে। তো এই জায়গাটাই দুর্নীতি নির্মূলে এই যে পারিবারিক মূল্যবোধ বা নৈতিকতার কতটুকু প্রভাব রয়েছে এবং এ থেকে বের হয়ে আসার উপায়টা কি? ধন্যবাদ আপনাকে। দেখুন, খুব পারিবারিক মূল্যবোধের কথা বলছেন। আপনারা জানেন যে আমরা সবাই যারা পড়াশোনা করেছি, পরিবার বলতে কি বুঝি এই সংজ্ঞাগুলো আমরা জানি, রাষ্ট্র বলতে কি বুঝে এগুলো আমরা জানি, তাই না? তা আসলে তো রাষ্ট্র হলো আপনার একটা সমাজ ব্যবস্থা যেখানে সব কিছুই আপনার আইন কানুন আছে, সেগুলো মেনে আমাদেরকে চলতে হয়। এবং এটি কিন্তু আপনার এই 100 বছর আগে, 1000 বছর আগে এই রাষ্ট্র কিন্তু এভাবে চলতো না। রাষ্ট্র চলতো ব্যক্তির ইচ্ছায়, রাজা ছিলেন, প্রজা ছিলেন, দেখা গেল যে বিচার হলো, কেউ মানলো না, কিন্তু রাজার যদি ছেলে কোনো অন্যায় করত সেইটার বিচার কিন্তু রাজার তাকে ফাঁসি দিয়ে করতে পারতেন না, যেহেতু সে বায়াস থাকতো, ছেলেকে তো সে ফাঁসি দিতে পারে না। ওই বিভিন্ন কারণে কিন্তু শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে এই সমাজ এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা দ্বৈততা এবং একটা আপনার মতপার্থক্য ছিল। এবং করতে করতে এক পর্যায়ে এসে আমাদের যে আধুনিক যে রাষ্ট্রবিজ্ঞান, সেখানে কিন্তু একটা জায়গায় এসে সেটেল হলো। সেটা হলো যে একটা রাষ্ট্র থাকবে এবং এই রাষ্ট্র ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য ইন্ডিপেন্ডেন্ট আইন কানুন থাকবে, ব্যক্তির না, ইন্ডিপেন্ডেন্ট, সকলের জন্য সমান আইন। এবং এই আইন কানুন অনুসারে যদি রাষ্ট্র চলে এবং সেই রাষ্ট্রের কতগুলো অর্গান করা হয়েছে সেইভাবে যদি চলে, তাহলে রাষ্ট্র সঠিকভাবে চলবে। আপনি যে কথাটা বললেন যে দুর্নীতিকে যদি আপনি না বলেন, তো দুর্নীতিকে না বলতে গেলে আপনি যদি এটা বাছাই করতে যান, তাহলে তো আপনি কোনো অস্তিত্ব পাবেন না কারো। আপনি যদি বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বলেন, কোথাও যদি আপনি বলেন যে আচ্ছা দুর্নীতি যারা আছে তাদেরকে বাদ দিয়ে বলো তো কারা আছে, সেখানে তো আপনার সংখ্যা কম পাবেন। সেই আক্রান্তের ফলাফল হলো যে পুরো রাষ্ট্র ব্যবস্থাই ধসে পড়ছে। আপনি যদি পরিবার থেকে যদি দুর্নীতিকে না বলতে না শিখেন, তাহলে কিন্তু এটা চলমান থাকবে সব জায়গায়। না, খুব পরিবারের এই জায়গাটাই কি ভূমিকা কারেক্টলি বলেছেন। কারণ আমাদের ধরেন একটা রাষ্ট্রের যখন অধপতন হয়, এটা কিন্তু সবাইকে মিললে অধপতন কিন্তু হঠাৎ করে হয় না, প্রত্যেকটা ধাপে ধাপে। আমাদের মূল্যবোধটা কোথায় আছে বলেন? আজকে এক সময় ছিল, ওনার সরকারি কর্মকর্তা আছেন জানেন, এক সময় ছিল যে সরকারি কর্মকর্তা ঘুষ খাইতো, উনি যে বিল্ডিং এ থাকতো ওই আশেপাশেও সরকারি অন্য কর্মকর্তারা একটু দূরে থাকতো, মেনটেন করতো না রিলেশন। আর আজকে হলো যে সরকারি কর্মকর্তার কোটি কোটি টাকা আছে, যে সরকারি কর্মকর্তার বিদেশে বাড়ি আছে, তার সঙ্গে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে। এই যে মূল্যবোধটা দেখেন কত চেঞ্জ হয়ে গেল। এবং এই চেঞ্জের কারণে যেটা হয়েছে, যিনি দুর্নীতি করছেন তিনি উৎসাহিত হচ্ছেন, আর রাষ্ট্রের পক্ষ থেকে তাকে তো শেল্টার দেওয়াই হচ্ছে। আপনার সামাজিক মূল্যবোধটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা একসময়, আমরা যখন ছাত্র ছিলাম, আমরা কিছু পড়েছি, এই যে সদা সত্য কথা বলিবে, দুর্নীতিকে না বলবে, এগুলো কিন্তু আমাদের ওই আদর্শলিপি বইতে ছিল। কিন্তু আজকাল যে শিক্ষা ব্যবস্থা, সেখানে ছাত্রদেরকে ছোট থেকেই তাদের মনে যে একটা এই জিনিসটা যে দুর্নীতি করা যাবে না, এটা একটা ঘৃণিত কাজ, এই জিনিসটা কিন্তু ছোট থেকে গড়ে উঠছে না। যার ফলে যেটা হয়েছে যে পরিবার এবং সমাজের সব জায়গায় মূল্যবোধের অবক্ষয় হয়েছে, এবং এই মূল্যবোধের অবক্ষয় হওয়ার কারণে দুর্নীতিটা বেড়ে যাচ্ছে, এবং দুর্নীতি বেড়ে আমাদের সকল সমাজ ব্যবস্থাটাকে কলুষিত করছে। জি জি, অ্যাডভোকেট মঞ্জিল মুর্শেদ, আসছি আবার আপনার কাছে। সাইফুল ইসলাম চৌধুরী, এই যে পরিবার বা এই যে সামাজিক অবক্ষয়, যেটা প্রভাব দুর্নীতি বা এই যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে পড়ছে, তো এই জায়গাটা থেকে বের হয়ে আসার জন্য সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নিতে পারে বলে আপনি মনে করেন? এটা যেমন পরিবারে, যেমন পরিবার প্রধান কিন্তু শেখান, তাই না? পরিবার প্রধান, পরিবারের যারা মুরব্বী তারা বাচ্চাদেরকে শেখান। তো একটা বাস্তব উদাহরণ দিয়ে আমি আজকের একটা ঘটনাই বলি। আমি আজকে একটা ঢাকা সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন একটা অফিসে গিয়েছিলাম আমার ব্যক্তিগত কাজে। এই কাজটা গত বছর জমা দেয়া, মানে আমার যে একটা ফ্ল্যাট আছে সরকারের থেকে বরাদ্দ পাওয়া গৃহায়ণ কর্তৃপক্ষের, সেই ফ্ল্যাটের নামজারির জন্য কাগজ জমা দিয়েছিলাম। জমা দেওয়ার পর এটা তদবির না করলে হবে না, তো এটা আর তদবির করা হয়নি, চুপচাপ ছিলাম। এটা গত বছর দেয়, তখন কারণ বাজার অফিস।
তারপরে এখন অফিস বদলাইছে, এবার ট্যাক্স দিতে গেলাম, হোল্ডিং ট্যাক্স দিতে যাওয়ার পরে তখন জিজ্ঞেস করলাম কি অবস্থা, তো তখন বলে আপনি একদিন খোঁজ নেননি কেন? আমি যে খোঁজ নেইনি, আচ্ছা ঠিক আছে, তো কী করতে হবে? আচ্ছা আমি জানাবো। পরিস্থিতির পরিবর্তনটা কি হলো যে আমাকে গত বৃহস্পতিবারে টেলিফোন করলেন, স্যার আপনার কাজ হয়ে গেছে, আপনি নিয়ে যান। আমি যেতে পারিনি। রবিবারে আবার ফোন করলেন, আজকে গেছি, আমাকে সেই কাগজপত্র বেড টের করে যে এটা নিয়ে যান। আমার কিন্তু ওখানে পরিচয় আমার কিচ্ছুই জানে না তারা, আমার কাগজপত্র দিয়ে দিল। দেওয়ার পরে এখন হচ্ছে কি, আমার নামে এই যে আমি ওখানে বসবাস করি, আমার হোল্ডিং ট্যাক্স একটু কমবে। যে ভদ্রলোক একটা দায়িত্বপ্রাপ্ত, তার কাছে যখন স্টাফ লেভেলেই, তার কাছে যখন গেলাম, তখন তিনি আমাকে বললেন কি একটা আবেদন ফর্ম আছে, আপনি নিয়ে যান, আমি দিচ্ছি। এমন তখন কম্পিউটার অপারেটর আসেনি, আমি চলে যাই, আমি বের করে নেবো। ওনারা আমি দিচ্ছি, আপনাকে একটু বসেন। বসলাম, কম্পিউটার অপারেটর আসলো, আমাকে ফর্মটা দিল। এই জিনিসটা কিন্তু 5ই আগস্টের আগে হলে আমি পারতাম না, পেতাম না। তখনকার বাস্তবতা বদলে গেছে, অর্থাৎ পরিবার প্রধান বদলেছে। এখন ওইখানকার মানুষের ধারণা যে এখনকার যে পরিবার প্রধান তিনি অন্যরকম চান, তিনি যেহেতু অন্যরকম চান, অন্যরকম করতে। আমরা যদি গোটা রাষ্ট্রটাকে একটা পরিবার ভাবি, তাহলে এটা হবে যে আমাদের মূল্যবোধটা আমরা হারিয়েছি। আমি এই মূল্যবোধটাকে ফিরে আসার জন্যে আমাদের স্কুল পাঠ্যপুস্তক বদলানো দরকার। আমরা ওই যে মা কলম কলা দিয়ে না, আমরা যদি আবার সেই আদর্শ লিপিতে ফিরে যাই, মদনমোহন তর্কালঙ্কারের আদর্শ লিপিতে ফিরে যাই, সেখানে নীতি কথাগুলো যেটা আছে, এই নীতি কথাগুলো শিশুরা যদি শিশু বয়স থেকে মাথার মধ্যে রাখে, তাহলে তারা বড় হতে হতে এটা শিখবে। আমরা কেউ কিন্তু এখন নীতি কথা কেউ শেখেনি আমাদের ছোটোবেলায়। আমরা ক্লাস 5 পাস করার পরে এখন নাম লিখতে শেখে না বলে, এগুলো হচ্ছে রিপোর্ট প্রাইমারি স্কুলের শিক্ষার। ফলে হচ্ছে কি, আমাদের শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করতে হবে, সব জায়গায় চেঞ্জ করতে হবে। এটা যদি চেঞ্জ করেন, রাষ্ট্র একটা পরিবার ভাবি আমরা, সেই পরিবারের প্রধান যদি ভালো থাকেন, আমরা ভালো থাকবো। অ্যাডভোকেট মনজিল মুর্শেদ, দুর্নীতি নির্মূলের ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা আসলে কোথায়? ধন্যবাদ আপনাকে। দেখুন, রাষ্ট্রে কিন্তু কোনো প্রতিবন্ধকতা থাকে না, কারণ আপনি জানেন যে রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি, সেখানে কিন্তু আইন কানুন থাকে। রাষ্ট্র পরিচালনা যারা করবেন তাদের কথা হলো আইন কানুন অনুসারে করার জন্য। এখন প্রতিবন্ধকতা তো একটাই, সেটা হলো যে রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা আইন অনুযায়ী করতে চান না বা করেন না। যখনই আইনের গতিটাকে তারা ঘুরিয়ে দেন, তখনই এই সমস্যাটা হয়। যেটা আপনি বললেন, বা সাইবুল সাহেব একটু আগে যেটা বললেন যে পরিবার থেকে শিখতে হবে। দেখুন, মানব সভ্যতার ইতিহাসটা দেখেন, আমাদের জন্মের পর থেকে আমরা কিন্তু কোনো শৃঙ্খলার মধ্যে ছিলাম না। শৃঙ্খলাটা কিন্তু পরে আসছে, এবং শৃঙ্খলাটা কেন আসছে সেটা কিন্তু যখন সমাজ ব্যবস্থার সৃষ্টি হলো, রাষ্ট্র সৃষ্টি হলো, তখন কিন্তু এই আইন কানুনগুলোই হলো শৃঙ্খলার মূল হাতিয়ার। এখন একটা সুযোগ এসছে, তাহলে এই সুযোগটা কি আমরা কাজে লাগাবো কিনা? সেই সুযোগটা হলো যে আমরা নতুন করে শুরু করতে চাই। তো নতুন করে শুরু করতে গেলে এখন আপনাকে ওই জায়গায় আসতে হবে যে আধুনিক ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনার মূলনীতি হইল আইন অনুযায়ী সবকিছু করতে হবে। বাংলাদেশের যারা বিভিন্ন পর্যায়ে যারা নেতৃত্ব দিচ্ছেন, প্রাতিষ্ঠানিক প্রধান, ওই জায়গাগুলো আপনারা যদি সেই রকম লোক দেন যারা দুর্নীতি করবে না, দুর্নীতিকে প্রশ্রয় দিবে না, দ্যাটস এনাফ। তাহলে দেখবেন ওইটারই আবহাওয়া সমস্ত জায়গায় পড়ে গেছে। আর একটা হলো, যে করবে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে, সেই শাস্তিটা হতে হবে দৃশ্যমান। এটি যদি ব্যবস্থা করা যায়, তাহলে অবশ্যই দুর্নীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। যে অ্যাডভোকেট মনজিল মুর্শেদ, আমরা আলোচনা আবার ফিরবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, বিশেষ আলোচনা দুর্নীতিকে না অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত। দেখছেন দুর্নীতিকে না অনুষ্ঠান, সঙ্গে আছি আমি মানসুরুল হক। আলোচনা করছি দুর্নীতি নির্মূলে করণীয় নিয়ে। ফিরছি আলোচনায়। সাইফুল ইসলাম চৌধুরী, দীর্ঘদিনের অপচর্চায় দুর্নীতি যেখানে সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, সেখানে অন্তর্বর্তী সরকারের পক্ষে অল্প সময়ের মধ্যে দুর্নীতি মুক্ত করা কতখানি সম্ভব বলে আপনি মনে করেন? আমি মনে করি সম্ভব। কারণটা হচ্ছে কি, যে মানুষ আসলে লিডারকে দেখতে চান, যে লিডার ভালো, আমি ভালো। সবাই জানে যে এখন পরিবর্তন এসছে এবং এই পরিবর্তন আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন। আর যে দুর্নীতি যেটা করে, দুর্নীতি তো একা একা হয় না, জানেন, এটা মহিষ চুরির মতন। মহিষ চুরির গল্পও জানেন যে 3 জন ছাড়া কিন্তু মহিষ চুরি হয় না। একজন চুরি করে, একজন ঘন্টাটা বাজায় দূরে, চোর এদিকে যাচ্ছে, ঘন্টা বাজায় ওইদিকে, আর আরেকজন আপনার যায় পাবলিকের সাথে মিশে বলতেছে কি যে ওইদিকে বোধহয় যাচ্ছে মহিষ,
চোরদিকে চুরি করে নিয়ে যাচ্ছে। দুর্নীতিটা এই ধরনের, দুর্নীতি করতে গেলে কয়েকজনকে লাগে, একা একা দুর্নীতি করা যায় না, কোনো মানুষ একা দুর্নীতি করতে পারে না। এখন আমাদের সময়টা বদলে গেছে, এই যে বদলে যাওয়ার সময় আমাদের জাতি কিন্তু সৌভাগ্যবান, আমরা অনেকবার বদল দেখেছি, এবং আমরা দুর্ভাগ্যবান যে আমরা এই বদলগুলোকে ধরে রাখতে পারিনি। আমরা বদলের পরে আমরা আবার বেশি বেশি করে পচে গেছি। তা এখন যে সময়টা যতদিনই থাকুক, এই সময় যে বেশি দিন থাকতে হবে, অফুরন্ত থাকতে হবে এমনও কোনো কথা নেই, 1-2 দিনেও কোনো কথা নেই। মানুষ যদি চায়, রাষ্ট্র যদি চায়, এবং রাষ্ট্রের যে এখন যারা পরিচালনায় আছেন তারা যদি তাদেরকে যদি অনুসরণ করতে চায় মানুষজন, তাহলে অনায়াসে সম্ভব। এটার জন্য এমন কিছু না যে তুমি সাইফুল তুমি এইভাবে চলবা, আমাকে প্রত্যেককে বলে দিতে হবে না। প্রত্যেকটা মানুষ এমনিতেই 5ই আগস্টের পরে এক ধরনের মানসিকতা পেয়ে গেছে। 5ই আগস্ট লোকে পাহারা দিচ্ছে না, বাড়িঘর পাহারা দিচ্ছে না নিজেরা। কেউ বলেছে যে পুলিশ নাই, আপনার বাড়ি আপনি পাহারা দেন, আপনি এটা করেন। বাজারে আপনার লোকজন নেমেছে না যে জিনিসপত্রের দাম কমাতে হবে, এটা সব জায়গায় করছে। আমরা যেন আবার মনে না করি যে ওটা বোধহয় অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমার ভালো থাকার সময় ছিল, ওই সময়টা ভালো থাকছে, আবার যাকে তাই খারাপ যাতে না হয়, এটা হলেই চলবে। জি, অ্যাডভোকেট মঞ্জিল মুর্শেদ, আমরা রিসেন্টলি দেখেছি যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে। অনেকে বলছে যে দ্বিতীয়বার আমরা স্বাধীনতা পেয়েছি। তো আমরা কি এই স্বাধীনতাটা ধরে রাখার জন্য দুর্নীতি বিরোধী কোনো আন্দোলন বা দুর্নীতি বিরোধী কোনো কার্যক্রম আমরা কি অদূর ভবিষ্যতে দেখতে পাবো? আপনি কি মনে করেন? জি অবশ্যই, কারণ হলো আপনার এটা স্বাধীনতা মানে দুঃশাসন থেকে মুক্তি পেয়েছি। এখন স্বাধীনতা কয়বার হয়? স্বাধীনতা শব্দের সঙ্গে অনেক কিছু জড়িত। স্বাধীনতার সঙ্গে শুধু দুঃশাসনের মুক্তি না, ভৌগোলিক ব্যাপার থাকে, অনেক কিছু বিষয় থাকে। তো সেই দিক থেকে বললে দুঃশাসন থেকে আমরা মুক্তি পেয়েছি, যেহেতু একটা অপশক্তি যারা দুর্নীতি করছিল, বেআইনিভাবে কাজ করছিল, তারা চলে যাওয়ার পরে প্রত্যাশাটা এসছে যে আমরা মনে হয় স্বাধীন হয়েছি, মুক্ত হয়েছি। যাই হোক, তো এখন এখানে সবচেয়ে বড় কারণটা কি দেখেন, বরং দুইটা কারণ, একটা হলো দুর্নীতি আর একটা হলো দুঃশাসন। ধরেন আগের সরকার তারা যা করেছে, তারা যদি দুর্নীতি না করত, দুঃশাসন না চালাইতো, তাহলে কিন্তু পরিবর্তন আসতো না, তাই না? তো মূল কারণ হলো যে কোনো রাষ্ট্রে সবসময় দেখবেন সব জায়গায় পরিবর্তনগুলো এই কারণে হয়, দুর্নীতি আর দুঃশাসন। এখন এখানে দুঃশাসন আর দুর্নীতি, আপনি দুর্নীতি নিয়ে প্রশ্ন করেছেন, অবশ্যই এটা তো অ্যাড্রেস করতেই হবে। যদি না করেন তাহলে এই যে ছাত্রদের মাধ্যমে হাজারখানেক মানুষের জীবন গেল, পরিবর্তন আসলো, এটা আর অর্থবহ থাকবে না। জি, অতএব এখন সেটি দেখতে হবে যে এখন দুর্নীতির ব্যাপারে আপনি কি পদক্ষেপ দেখেন। আমাদের কিন্তু স্ট্রাকচার আছে, এখন সদিচ্ছাটা হলো মূল। আপনার ধরেন এখন মূল কথাটা হলো আমাদের দুর্নীতি এত বেড়েছে, আমার যে দুর্নীতি দমন কমিশন, ওর পক্ষে এটা কন্ট্রোল করা সম্ভব না। আমার মনে হয় যদি এই প্রত্যাশা অনুযায়ী কিছু করতে হয়, তাহলে দুদককে শক্তিশালী করা দরকার, এবং দুদক যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই ধরনের একটা আবহাওয়া তৈরি করা দরকার, এবং এই বিচারগুলোও দ্রুত নিশ্চিত করা দরকার যে যে দুর্নীতি করবে তাকে সরাসরি জেল ছাড়া তার কোনো উপায় নাই, তার কোনো জামিনও হবে না, এরকম একটা আবহাওয়া যদি তৈরি করা যায়, দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এবং সবচেয়ে কথা হলো এখন এটার জন্য কিন্তু বহু হাজার হাজার মানুষ তো এখন দুর্নীতিবাজ, তাদের আপনি কিভাবে আনবেন এটার জন্য ব্যবস্থাও দরকার, এবং বিচারটাও নিশ্চিত করতে হবে। এই কাজগুলো করা গেলে এটা খুব একটা অসম্ভব কাজ বলে আমি মনে করি না, এটা সম্ভব এবং এটা করা উচিত বলে আমি মনে করি। আমরা ইদানিং সোশ্যাল মিডিয়াতেও দেখছি যে বাবা দুর্নীতি করছে এবং এটার সাফারার হচ্ছে তার পরিবার, তার সন্তান, তার স্ত্রী। এখন আমরা যদি সন্তান যদি বাবাকে প্রশ্ন করে যে বাবা তুমি এত টাকা কোথায় পেয়েছো, তাহলেই কিন্তু এখানেই কিন্তু একটা ছোট ধরনের একটা সমাধান হতে পারে। তো যাই হোক, আমি সাইফুল ইসলাম চৌধুরী আপনার কাছে আসছি। দুর্নীতি নির্মূলে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র কার কি দায়িত্ব রয়েছে বলে আপনি মনে করেন? না, এটা তো বললাম একটু আগেও যে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, তিনটা যদি আমরা আলাদা আলাদা কম্পোনেন্ট না ভাবি, একটাই যদি ভাবে, আমি ব্যক্তি, আমি রাষ্ট্রের অংশ, আমি সমাজ, আমি রাষ্ট্রের অংশ, রাষ্ট্র তো রাষ্ট্রই। মূল জিনিসটা আগে হচ্ছে যে আমরা আগে দুর্নীতিমুক্ত হব কিনা। ওই আমরা যে প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতিকে চর্চা করে আসছি ছোটবেলা থেকে, এটা বন্ধ করতে হবে। রাষ্ট্রকে খুব দ্রুতই শিশুদের অন্তত আমরা আপনি যেভাবে বলি না কেন, দুর্নীতিমুক্ত হলেই যে আমরা মানসিকভাবে দুর্নীতিমুক্ত হয়ে যেতে পারবো না। হয়তো আমরা এখন যে মানসিকতার লোকজন আছে, আমরা দেখে ঈর্ষান্বিত হই, আরে ও এত সুন্দর আপনার হচ্ছে বাড়ি বানায়,
এত সুন্দর গাড়ি কেনে, এত সুন্দর শাড়ি পরে। আমি একটু অ্যাড করতে চাচ্ছি এখানে, দেখেন যারা দুর্নীতিবাজ কর্মকর্তা বলেন বা দুর্নীতিবাজ মানুষ যারা রয়েছে সমাজে, তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি বা বিশেষ অতিথি করা হচ্ছে। এই যে একটা সামাজিক অবক্ষয়, এটা থেকেও তো আমাদের বের হয়ে আসতে হবে, তাই না? এটা থেকে বের আসতে, এবং একটা সময় ছিল যেটা ধরেন মঞ্জুর মুর্শিদ সাহেব বলেছেন, আমরাও ছোটবেলায় দেখেছি যে আমরা 69 বছর বয়স এখন আমরা 50-55 বছর আগে আমরা যখন ছোটবেলায় খেলতাম, খেলার সময় যখন দেখা গেছে ওকে নিস না, কেন? ওর বাপ ঘুষ খায়। জি, কি এমন ঘুষ খাইছে? রেলে চাকরি করতো, খুব বড় হলে পারে না হয়তো 10 টাকা 20 টাকা ঘুষ খাইছে, কিন্তু ওর বাপ ঘুষ খায়, নিস না। আচ্ছা, ওই রেলের প্রসঙ্গে যখন বললাম, দেখেন রাষ্ট্র কিভাবে দুর্নীতি রোধ করতে পারে। আপনারা যদি দেখেন, আমরা বিভিন্ন জায়গায় টিকিট বিক্রি করি না, বিভিন্ন এতে বিক্রি করি। একটা সময় এটা আপনার হচ্ছে 80-র দশকে আপনার হচ্ছে রেলের টিকিটে যেটা হলো, বলা হলো যে টিকিটের যে দামটা রাউন্ড আপ হয়ে যাবে, যে আপনি খুচরা পয়সা ফেরত দিতে হবে না। আপনি এখন কিন্তু আবার আমাদেরকে খুচরা পয়সা তো আর এখন টিকিটের দামে নেই, খুচরা টাকা আছে। তা আপনি খুচরা টাকা, আপনি হয়তো টিকিট হলো 127 টাকা, আপনি এখন বাংলাদেশে কেউ আপনাকে 127 টাকা, আপনি 150 টাকা দিলে আপনাকে বাকি টাকা ফেরত দিতে পারবে? 30 টাকার পর 3 টাকা ফেরত দিতে পারবে না। আমার কাছে মনে হচ্ছে, আপনার কাছে হয়তো মনে হবে 3 টাকা এমন কি, কিন্তু এই 3 টাকা করতে করতে 300 টাকা হয়। তা আপনি কেন এটাকে রাউন্ড আপ করেন? আপনি রাউন্ড আপ করলে কিন্তু আরেকজনের রেখে দেওয়ার প্রবণতাটা বাড়ে না। তা রাষ্ট্রকে এই জিনিসগুলো নিয়ে যেতে হবে। আবার আপনি যেমন ধরেন যে ওই যে প্রতিষ্ঠানগুলো টোল আদায় করছে, টিকিট বিক্রি করছে, তার কিন্তু খুচরা টাকা পাওয়ারও কোনো উপায় নেই। আপনি ব্যাংকে যাবেন, পাবেন না, তাহলে সে কীভাবে আপনি ইয়ে করবে? ফলে হচ্ছে কি, রাষ্ট্র আপনাকে কিন্তু রাষ্ট্র আপনি উৎসাহিত করতেছে, আরে বাবা 3 টাকা রেখে দে, 5 টাকা রেখে দে। এগুলোকে বন্ধ করতে হবে, এটা রাষ্ট্রের দিক থেকেও বন্ধ করতে হবে। ব্যক্তি পর্যায়ে বন্ধ করার জন্য যেটা হচ্ছে যে সেই প্রতিষ্ঠানে যিনি প্রধান, তাকে দায়িত্ব নিতে হবে। তার অধস্তন ওইভাবে চ্যানেল যদি ওইভাবে শুরু করেন, বন্ধ হয়ে যাবে। ওটাই আগের জিনিস যে আমরা বন্ধ করব, দুর্নীতিকে না। এটা যদি স্পষ্টভাবে ঘোষিত হয় দুর্নীতিকে না, দুর্নীতি না হয়ে যাবে। দুর্নীতি না এটা বলার পরে দুর্নীতি হ্যাঁ হবে না। আপনি এখন যেমন দেখেন, আপনি সম্প্রতি লোকজন বলা বলি করে যে রাস্তাঘাটে এই যে গাড়ি ঘোড়া চলছে, আগে গাড়ি ঘোড়া থামিয়ে পয়সাপাতি নেওয়া হতো, এখন নেওয়া হচ্ছে না। কেন? কেউ কি মনিটরিং করতেছে? কেউ মনিটরিং করতেছে না। সিসি ক্যামেরা তো দেখতেছে না, আগেও যা ছিল এখনও তাই আছে, কিন্তু মানসিকতা পরিবর্তন হয়ে গেছে। এটা করা যাবে না, এটা করা যাবে না। এই যে করা যাবে না, রাষ্ট্র এখন মনে করছে এটা করা যাবে না, অতএব করা যাবে না, অতএব এটা করলেই হবে। জি, ধন্যবাদ অ্যাডভোকেট মঞ্জিল মুর্শেদ। আমি ছোট্ট একটা প্রশ্নের মাধ্যমে আমি অনুষ্ঠান শেষ করছি। দুর্নীতিকে না, এটা বাস্তবায়নে বর্তমান সরকারের প্রতি আপনার কি বার্তা রয়েছে বা আপনার কি কোনো মেসেজ রয়েছে, যদি একটু বলতেন। জি, অবশ্যই। সেটা হলো যে যারা সরকারে আছে তাদের প্রথম হলো সরকারে যারা আছেন তারা কেউ দুর্নীতি করবেন না, দুর্নীতিতে প্রশ্রয় দেবেন না। সরকারের অধীনে যে প্রশাসন আছে তারা দুর্নীতি করবেন না, মেসেজটা দিতে হবে। যদি কেউ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এবং দুর্নীতি দমনের জন্য দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। এবং যারা সরকারে আছেন তাদের পক্ষ থেকে একদম প্রত্যেকটা জনগণ পর্যন্ত মেসেজ দিতে হবে যে আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেব না, এবং সেটা কার্যকরী দেখতে হবে। যখনই আমরা দেখব কেউ দুর্নীতি করছে, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, শাস্তিমূলক ব্যবস্থা হবে, এবং তাদেরকে সমাজে সবাই, এই দুর্নীতিগ্রস্ত যারা আছেন তাদেরকে সবাই সমাজের পক্ষ থেকে ঘৃণা করতে শিখবে, এবং তাদেরকে অ্যাভয়েড করার জন্য, অর্থাৎ তাদেরকে বাদ দেওয়ার জন্য একটা চিন্তাভাবনা করবে। এইরকম যদি একটা ওয়েব তৈরি করা যায়, একটা মানে চিন্তা সামাজিক আন্দোলন তৈরি করা যায়, তাহলে হয়তো সেটা সম্ভব, এবং এটা সরকারের পক্ষে সম্ভব। সরকারের পক্ষে কোনো অসম্ভব কিছু না, এবং সম্ভব, এবং সেটা চাইলেই তারা করতে পারবে। আপনাদের অনেক মূল্যবান আলোচনা শুনছিলাম। সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করতে হচ্ছে। অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTV সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।